আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প নারী লেখিকা মাহফুজা মনিরা। জহির ইসলামকে জবাব দিতে না দেখে ইকবাল পুনরায় কড়া সুরে প্রশ্ন করেন, জবাব দেন ভাই, আপনার মেয়ে যা বলছে সত্যি? জহির ইসলাম আমতা করেন, ওর দোষ ঢাকার জন্য আমাদের ফাঁসাচ্ছে, এতটুকুই কি বুঝতে পারছেন না আপনি? ইকবাল কিছু বলার আগেই অতসী অসীম সাহস নিয়ে বলে ওঠে, আমি তোমাকে ফাঁসানোর জন্য এসব করছি আব্বু? তুমি সেদিন ওনার পরিবারের সবার সামনে আমাকে কাজের লোক বলো নাই? আঙ্কেল আপনি বলুন, আপনাদের সামনে আমাকে কাজের লোক বলছিল কি না? রফিক সাহেব হতভম্ব গলায় বললেন, হ্যাঁ বলছে তো। আমি যদি মিথ্যে বলি, তোমাকে ফাঁসানোর চেষ্টা করি, তাহলে তুমি আমাকে কাজের লোক বলছিলা কেন সেদিন? বলো এখন। জহির ইসলাম প্রচণ্ড জোরে ধমক লাগান অতসীকে, তুই চুপ কর, একদম নাটক করবি না। অতসী তাচ্ছল্য ভরা হাসি ফোটালো মুখে, বলল, সত্যে হাত পড়ছে না? এখন তো এসব নাটক ড্রামা এগুলোই হবে। তোমার থেকে এসবের চেয়ে আর কি বেশি আশা করব বলো আব্বু? তোমাকে আব্বু বললেও বা ডাকছি কিসের জন্য? তুমি তো পিয়ার আব্বু, আমার না। জহির ইসলাম ক্রোধে কাঁপতে থাকেন, আগুন চোখে অতসীর দিকে তাকিয়ে রইলেন। অরণ্য সেই দৃষ্টি উপেক্ষা করে বলল, এভাবে কি দেখছেন? অতসীকে মারবেন? আসেন মারেন পারলে। আগে অতসীর কেউ ছিল না, এখন ওর স্বামী আছে, আর বিয়ের পর বাবা মায়ের থেকে স্বামীর অধিকার বেশি হয়। কথাটা বোধহয় জানেন না। রফিক সাহেব অরণ্যকে ধমক লাগায়, এই তুই এত ফটর ফটর করিস কেন মাছ দিয়ে? মুখে টেপ মেরে বসে থাক। অন্যায় দেখলে মুখ বন্ধ রাখা যায় না? মুখ আপনা আপনি খুলে যায়। তারপর কথা থামিয়ে ইকবালকে উদ্দেশ্য করে বলে, আঙ্কেল আপনার প্রশ্ন করা পালা শেষ, তাহলে আমরা চলে যাই। এখানে দাঁড়িয়ে থেকে এসব তামসা দেখার প্রয়োজন মনে করি না। ইকবাল ক্রুর দৃষ্টি নিয়ে অরণ্যকে দেখে, 4 আঙ্গুলের ছেলে, হাঁটুর সমান তার, অথচ তেজ কত! অবশ্য এখন তো বয়সী তেজ দেখানো, এই বয়সে রক্ত গরম থাকে, নিজেকে দুনিয়ার বাদশা বাদশা বলে মনে হয়। সেও তো তার যৌবনে কত মারামারি কাটাকাটি করে বেরিয়েছে। ইকবাল অরণ্যের কথা জবাব দিলেন না। তিনি তার সঙ্গে আসা অন্যদের উদ্দেশ্য করে বলেন, কি করবেন এখন? মেয়ে তো নিজেই বাপের বিরুদ্ধে। মামুন বললেন, মেয়ে যেহেতু প্রাপ্তবয়স্ক হয়েছে আর নিজের ইচ্ছায় বিয়ে করছে, তাহলে সেখানে আমরা আর কি করব? আর জহির ভাইয়ের ব্যাপারে যা বলল তা শুনে মনে হলো বিয়ে করে ঠিক করেছে, নিজের জীবন নিজে গোছানোর চেষ্টা করছে। কামাল বললেন, চলেন ভাই উঠি, এখানে আর থেকে কি করব? ছেলেমেয়েরা পরে যদি থানায় যায়, আমাদের বিরুদ্ধে অভিযোগ করে, তখন কিন্তু ঝামেলা আছে। ইকবাল বললেন, তা তো আছেই। তিনি জহির ইসলাম আর রফিক সাহেবকে উদ্দেশ্য করে বললেন, আমরা উঠলাম, আপনাদের পরিবারের ব্যাপার এবার আপনারাই সামলান। জহির ইসলাম হতবাক হয়ে পড়লেন, ব্যস্ত গলায় বললেন, আমার মেয়ের সাথে এত বড় অন্যায় হয়েছে, আর আপনারা কিছু করবেন না? ইকবাল জবাব দেওয়ার আগেই অরণ্য নিজের ফোন বের করে গলায় জোর দিয়ে বলে, আমার কাছে প্রমাণ আছে। ফেসবুকে প্রিয়া আমাকে যেসব মেসেজ দিছে সেগুলো সব আছে। ওগুলো দেখলেই বুঝবেন আপনি আমি প্রিয়াকে প্রস্তাব দিয়েছিলাম নাকি ও দিছিল। তাহলে আমি কিভাবে ওকে ঠকালাম? আমি তো সম্পর্কই করতে চাইনি, ওর পাগলামি দেখে ভাবছিলাম। যাই হোক, এখন ওর আসল রূপ দেখে ওর সাথে সম্পর্ক করা তো দূর, কথা বলার ইচ্ছাটাই আমার নাই। ইকবাল, মামুন, কামাল সবাই উঠে দাঁড়ালেন। জহির ইসলামকে মামুন বললেন, আপনি বেশি ঝামেলা করিয়েন না, নিজেই ফাঁসবেন। ওরা ম্যাচিউরড ছেলে মেয়ে, ওরা নিজেদের মতে বিয়ে করেছে, এটা বর্তমানে আইনে জায়েজ। ওদের ডিস্টার্ব করবে যারা, সেটা না জায়েজ। বোঝাতে পারছি? জহির ইসলাম সঙ্গে সঙ্গে একটা বিশ্রী গালি দিয়ে দিল সবার উদ্দেশ্যে। মুখে বললেন, আপনারা পা চাটা কুত্তা ছাড়া কিছুই না, আসছে সমাজের মাথা, চ্যাটের মাথা কোথাকা, ন্যায় বিচার তো করতে পারে না। এখন 10,000 টাকা বের করে দিলে ঠিকই আমার পক্ষে হয়ে কথা বলতেন, টাকার গোলাম। সবার মুখ থমথমে হয়ে উঠল। ভেতরের ঘর থেকে কারো হাসির আওয়াজ ঠিক তখনই কানে ভেসে আসে, গলাটা দিবার। রফিক সাহেব উচ্চ গলায় রাম ধমক মারেন, হাসি বন্ধ কর। সঙ্গে সঙ্গে দিবার হাসি বন্ধ হয়ে যায়। ইকবাল বলেন, কথাবার্তা সাবধানে বলেন ভাই, আপনার ডাকেই কিন্তু আসছি আমরা।
মামুন বললেন, আসেন তো যাই আমরা, এই ব্যাটার মাথায় শর্ট সার্কিট হয়েছে বোধহয়। ইকবাল বললেন, ঠান্ডা হন, দুনিয়ায় আরও অনেক ছেলে আছে, নিজের মেয়েকে বুঝিয়ে শুনিয়ে ভালো জায়গায় বিয়ে দিন, ওদেরকে ওদের মতো থাকতে দিন, নিজেকে ঝামেলায় জড়ায়েন না, সমস্যা আছে। জহির ইসলাম দ্বিতীয়বার ভয়াবহ একটা গালি দিয়ে বললেন, প্রচুর সমস্যা আছে আমার, বালের সমস্যা আছে, যান বিদায় হন এখান থেকে, আপনাদের আনায় ভুল হয়েছে। কাদের কাছ তো কিচ্ছু হলো না, বেহুদা আমার সময় নষ্ট। ইকবাল এবার কঠিন গলায় বললেন, আর একটা বাজে কথা বলবেন এখানে মেরে রেখে যাব, ফালতু লোক কোথাকার। ওনার সবাই একত্রে বেরিয়ে যায়। জহির ইসলাম এক নাগারে গালাগালি করে যাচ্ছেন রাগের মাথায়। অত সে গা গুলাচ্ছে, বমির মতো লাগছে। সে করুণ চোখে অরণ্যের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, বাসায় চলুন, আমার দম বন্ধ হয়ে আসছে। অরণ্য রফিক সাহেবকে বলল, গেলাম আব্বু। ওরা দুই কদম আগাতেই জহির ইসলাম তেড়ে এলেন। অরণ্য কিছু করার আগেই অতসীর গলা চেপে ধরলেন দুই হাতে, এত শক্ত করে ধরলেন অতসী শ্বাস নিতে পারে না, আর দম বন্ধ হয়ে যাবার জোগাড়। অরণ্য আর্ত চিৎকার করে উঠল, ছাড়েন ওকে, ছাড়েন আপনি, ছাড়তে বলছি কিন্তু, ছাড়েন ওকে। জহির ইসলামকে টেনেও সরানো যাচ্ছে না। অরণ্যের এত জিদ জোরে মাথায়, সে দিক বিদিক হারিয়ে ফেলে। জহির ইসলামের গালে ঠাঁটিয়ে চর লাগায় তৎক্ষণাৎ, মুখ দিয়ে বলে চলে, কুত্তার বাচ্চা, তোর সাহস কী করে হয় আমার অতসীর গলা চেপে ধরার? তোরে মানা করছিলাম না, বলছিলাম না অতসীর গায়ে একটা টোকা পড়লে খারাপ হয়ে যাবে, তারপরেও তুই ওর গলা চেপে ধরেছিস। কুত্তার বাচ্চা, সর তুই, সর তুই। জহির ইসলামকে এলোপাতাড়ি ছোঁয়ার সঙ্গে লাথি। রফিক সাহেব চেঁচিয়ে ওঠেন, দিবা, এই দিবা। দিবার সঙ্গে বেলি বেগমও ভিতর থেকে বেরিয়ে এসে স্তব্ধ হয়ে যান। দিবা, রফিক সাহেব দুজন মিলেও অরণ্যে সরাতে পারছে না। অরণ্য জহির ইসলামের গলা চেপে ধরেছে, আজকে যেন তাকে মেরেই ফেলবে। অতসী অবাক। অরণ্যের শান্ত চেহারার পিছনে এত অশান্ত রূপ। অতসী মেঝেতে বসে পড়ে, এক নজর মারামারির দিকে তাকিয়ে থেকে হরহর করে বমি করে দেয়। বেলি বেগম চিৎকার করে বললেন, বাবা থাম তুই, মেয়েটা বমি করতেছে। অরণ্যের কর্ণকুহরে গিয়ে কথাটা ধাক্কা দেয়। অরণ্য তৎক্ষণাৎ থেমে যায়। জহির ইসলামের গলা ছেড়ে দিয়ে অতসীকে এসে ধরে। অতসী ক্লান্ত দুর্বল শরীর এত ধাক্কা নিতে পারে না। সে অরণ্যের গায়ের উপর নুয়ে পড়ে। জহির ইসলাম ক্রমাগত কাশতে থাকে। রফিক সাহেব তাকে সেই অবস্থায় ঘর থেকে টেনে বাইরে বের করে দেন। বলেন, ভুলেও আমার বাড়িতে আপনার ছায়া যেন না দেখি। তারপর জহির ইসলামের মুখের উপর দরজা আটকে দেন। অরণ্য দিবাকে বলে, আপু, ওকে তোর রুমে নিয়ে যাই। দিবা বলে, যা। রফিক সাহেব কঠিন গলাতে আদেশ করেন, খবরদার, ওর ছায়া যেন ভেতরে ঘরে না যায়। অরণ্য কঠিন চোখে রফিক সাহেবের দিকে তাকিয়ে থাকে। তারপর তার নির্দেশে অমান্য করে অতসীকে বাজা কোলে তুলে দিবার রুমের দিকে হাঁটা দেয়। রফিক সাহেব ক্লান্ত শরীরটাকে সোফায় এলিয়ে দেন। অরণ্য একের পর এক তার আদেশ অমান্য করেছে। এই ছেলে কি পুরোপুরি তার হাত থেকে বেরিয়ে গেল? অতসীর হাত ধরে চুপ করে বসে আছে অরণ্য। অতসীর যেন ভেতরটা চুরমার হয়ে যাচ্ছে তার। কিছুক্ষণ আগে যা ঘটে গেল সেসবের হিসেব কষতে বসে অরণ্য। যে ছেলে কারো মুখে লাগতো না সহজে, সে ছেলে কারো গায়ে হাত তুলেছে, তাও তার বাবার বয়সী একজন। কিভাবে সম্ভব? অরণ্য নিজেই নিজের কাজে হতভম্ব। দিবা হঠাৎ বলল, কি ভাবিস? অরণ্য ভাবনা থেকে বাস্তবে ফিরে বলে, কিছু না আপু। সত্যি বল, অবাক হচ্ছিস তাই না? ভালোবাসা সব পারে। তুই অতসীকে প্রচণ্ড ভালোবাসিস, এই জন্য ওর ক্ষতি কেউ করছে, আর তুই তা দেখেও চুপ থাকবি কিভাবে বল? অরণ্য চকিত দিবার দিকে তাকায়। ক্ষণিকাল চুপ থেকে বলে, ভালোবাসি? দূর, কি বলো? বিশ্বাস হলো না আমার কথা? নিজেই ভেবে দেখতো। একটা মেয়েকে শুধু তার কষ্ট থেকে মুক্তি পাওয়াতে তাকে বিয়ে করে নিলি। তুই চাইলে ওকে একটা ভালো চাকরি দিতে পারতি, নিজের পায়ে দাঁড়া করাতে পারতি। বিয়ে করার প্রয়োজন ছিল না, ওর সার্টিফিকেট ছিল না। তো অনেকে আছে যাদের সার্টিফিকেট নেই, তবু কিছু না কিছু করছে। ও তো লিখতে জানে, পড়তে জানে, একটা রিসিপশনে ঢুকতে পারতো, তাই না? অর্ণ চুপ করে রইল। দিবা বলল, শোন গাধা, তুই যেটা না জানিস সেটা আমি জানি। অতসীর দুঃখগুলো তোর হৃদয় এতটা ছুঁয়ে গেছে যে তুই ওকে অজান্তে ভালোবাসতে শুরু করেছিস। ওর প্রতি তোর মায়া এক্সট্রিম লেভেলে বেড়ে গেছে। ওর গায়ে একটা আঁচড় লাগলে তোর কলিজার টান পড়বে,
আজকে ওকে যখন ওর বাবা মারলো তোর কষ্ট হয়নি বল? অরণ্য নিচু গলায় বলল, হয়েছে, মেয়েটার লক্ষ্মী আছে, তোকে অনেক আগলে রাখবে। সবচেয়ে বড় কথা, ওর ভিতর লুকোচুরি নেই, ওর বাইরে যা ভেতরে তা। ও যেন একটা বইয়ের পাতা, যে বইয়ে কভার নেই, চাইলে ওকে উপর থেকে গড়গড় করে পড়া যায়। অরণ্যের ঠোঁটের কিনারায় হাসি ফুটে ওঠে। দানিশ দরজার মুখে এসে দাঁড়ায়। অরণ্য দানিশকে দেখে বলে, মামা ওখানে কি, ভেতরে আসো। দানিশ গুটি গুটি পায়ে হেঁটে এসে দিবার পাশে এসে দাঁড়ায়। দিবা দানিশকে মেকি রাগ নিয়ে বলে, বড়দের মাঝে কি? দানিশের ইনোসেন্ট গলা, মামাই তো ডাকলো। অরণ্য হাসে, আপু তুই একটা বেশি বকিস। মামা তুমি এদিকে আসো, আমার কোলে আসো। দানিশ গলে না অরণ্যের কাছে, বলল, মামি ঘুমাচ্ছে, আমি গেলে বেশি নড়াচড়া হবে, যদি মামির ঘুম ভেঙে যায়। বাবা, মামির জন্য এত চিন্তা? মামি কতগুলো বমি করছে, মামি কি অনেক অসুস্থ মামা? একটু অসুস্থ শোনা, মামি ঠিক হয়ে যাবে মামা, তুমি চিন্তা করো না। দিবা দানিশে কান টেনে দিয়ে বলল, ওরে পাক না, এখনই এত কথা শিখেছিস? দানিশ আস্তে আস্তে করে বলল, আম্মু লাগে তো, যাও এখান থেকে, মামি ঘুমাচ্ছে, এখানে শোরগোল করা ঠিক না। আচ্ছা যাই তো, কান ছাড়ো আগে, আম্মু লাগে তো। দিবা খিলখিল করে হেসে দানিশের কান ছেড়ে দেয়। দানিশ গোমরা মুখে চলে যায়। অরণ্য বলল, তুমি সবসময় বাচ্চাটাকে বকো, মারো, এটা কি ঠিক? দিবা চোখ ছোটো ছোটো করে বলে, ও আমি খালি ওকে বকি, মারি, এসব চোখে পড়ে? আর ভালোবাসি যে, তা চোখে পড়ে না? অরণ্য হাসলো, তার বোনটা কত বড় হয়েছে, অথচ কথাবার্তা এখনো বাচ্চা মা বাপ। বেলি বেগম গম্ভীর হয়ে রুমে ঢুকলেন। তাকে দেখে অরণ্যের হাসি মিলিয়ে গেল। দিবাও সোজা হয়ে বসলো। বেলি বেগম একবার দিবার দিকে তাকালেন। দিবা সেই দৃষ্টি দেখে প্রশ্ন করে, আমি চলে যাব? বেলি বেগম গম্ভীর গলায় বললেন, যেতেই হবে না, থাক। দিবা সরে বসলো। বেলি বেগম খাটে বসে অতসীর দিকে তাকালেন। অরণ্য অতসীর হাত ধরে রেখেছে দেখে বেলি বেগম বললেন, ওর হাতটা এখন তো ছাড়, ও তো গায়েব হয়ে যাবে না নাকি? অরণ্য হাত ছেড়ে দিল। বেলি বেগম পুনরায় বললেন, তুই আমাকে একবার বলতে চেয়ে ওকে বিয়ে করতে চাস, আমি সবাইকে বুঝিয়ে সুঝিয়ে ওকে এই বাড়ির বউ করে আনতাম। তুই আমার একমাত্র ছেলে অরণ্য, তোকে নিয়ে অনেক আশা ছিল, সব আশায় জল ঢেলে দিলি। অরণ্য জবাবে বলল, এখন যতটা ইজিলি বলতেছ, বিয়ের আগে বললে এতটা ইজিলি বলতে না মা। অতসীকে তোমার মানবিক বোধের কারণে ভালো লাগে, কারণ ও এতিম, ওর অনেক কষ্ট, তুমি কারো কষ্ট সহ্য করতে পারো না আমি জানি মা, কিন্তু অতসীকে নিজের ছেলের বউ করে আনার মতো মানসিক চিন্তাও তোমার নেই, আর হতো না। তোমাকে বিয়ের আগে বললে আমাকে উল্টো এটা ওটা বুঝিয়ে অতসীর থেকে আলাদা করে রাখতাম। এই জন্য কাউকে জানানোর রিস্ক নেই না, ডাইরেক্ট কাম সেরে ফেলছি। কথা শেষ করে অর্ণ দাঁত বের করে হাসলো। বেলি বেগম গর্জে উঠলেন, একদম হাসবি না, খবরদার। মা একটু আস্তে, ও ঘুমাচ্ছে। বেলি বেগমের চোখ ভরে উঠল। নিজের পেটের ছেলের কাছে আজ অন্য মেয়ের এত কদর। বেলি বেগম নাক টেনে কড়া গলায় বললেন, এই মেয়েকে নিয়ে এখনই বিদায় হবি তুই? অরণ্য বলল, ও জাগুক, তারপর চলে যাব। না, এত সময় দেব না, এক্ষুনি যাবি। এক্ষুনি মানে এক্ষুনি? দিবা মাছ দিয়ে বলল, মা তুমিও দেখি বাবার মতো তার ছেড়ে কথা বলতেছো। বেলি বেগম দেবার দিকে কঠিন দৃষ্টি তাক করে বললেন, তোকে মাতব্বরি করতে কে বলেছে? তোকেও বিদায় করতে হবে। আবার বিয়ে দেব তোর দ্বারা, খুব শীঘ্রই দেব। দিবা দাঁত কিরমির করে উঠে দাঁড়ালো, বলল, এই ফালতু পেশাল ছাড়া আর কোনো কথাই নেই। এত বিয়ে দেওয়ার শখ থাকলে আব্বুকে বিয়ে করাও যাও, নিজের সতীন নিয়ে আসো, আমার কানের কাছে বিয়ে বিয়ে করবে না। দিবা গজগজ করতে করতে বেরিয়ে গেল ঘর ছেড়ে। বেলি বেগম ঠিক তখনই কেঁদে ফেলে বললেন, তোদের দু ভাই বোনের কাছে আমার মর্যাদা কতটুকু বলতো? প্রিয়ার জ্ঞান ফেরার পর থেকে সে হাতের কাছে যা পাচ্ছে তাই ছুঁড়ে ফেলছে মেঝেতে, চিৎকার করে করে কাঁদছে, বারবার বলছে, তুই পুতারা কতসী, তুই বেঈমান, তোকে আমি মেরে ফেলবো, তুই আমার জীবন ছিনিয়ে নিয়েছিস। জহির ইসলাম মুখ কাচুকুচু করে দরজায় এসে দাঁড়ান। তাকে দেখা মাত্র পিয়ার কান্না দ্বিগুণ হয়। জহির ইসলামের বুক ছ্যাদ করে ওঠে। তিনি দৌড়ে পিয়ার কাছে যান। পিয়ার মাথা নিজের বুকে চেপে ধরেন। পিয়া খুব কাঁদছে, বলছে, বাবা, ও বাবা, আমার জীবন ফিরিয়ে দাও বাবা, আমার জীবন এনে দাও। অতসী আমার জীবন কেড়ে নিল বাবা, আমি কিভাবে বাঁচবো এখন বলো তো? অতসী কেন এমনটা করলো? কেন করলো? আমি কি করেছি ওর? বলো বাবা, ও কেন এমন করলো? আমার যে আর সহ্য হচ্ছে না বাবা, এই দম নেওয়া অনেক ভারী হয়ে গেছে আমার জন্য, আমি আর কাঁদতে পারছি না বাবা, আর কাঁদতে পারছি না।
আমি অরণ্যকে চাই, আমি অরণ্যকে চাই। হঠাৎ পিয়া গর্জে উঠল। বেডের পাশে দাঁড়িয়ে থাকা স্যালাইনের স্ট্যান্ডটা সে ধাক্কা দিয়ে ফেলে দিল মেঝেতে। জহির ইসলাম চমকে উঠলে। দুইজন নার্স ব্যস্ত হয়ে কেবিনে ঢুকলো। তারা জোর করে পিয়াকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিল। জহির ইসলাম চোখ মুছলেন। তার ভেতরে আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠল। পিয়ার বিবর্ণ মুখ দেখে তিনি কেবিনের বাইরে বেরিয়ে কাউকে ফোন করলেন। বললেন, টাকা যত লাগে দেব, শুধু অতসীর কাটা মাথা চাই।